innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluh amma ba'd fa inna khayral hadisi kitabullah wa khayral hadi hadi muhammadin sallallahu alaihi wasallam wa sharral umuri muhdatsatuha वकुल्ला मुहदसातिन बिदा वकुल्ला बिदातिन दलाला वकुल्ला दलातिन फिन्नार। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে কথা বলতেছিলাম। ইম্পর্টেন্ট কিন্তু একটু অস্বস্তিকর, খুব ইম্পর্টেন্ট, কিছুটা এম্বারেসিং হতে পারে কারো কারোর জন্য। আমরা আমাদের সোসাইটিতে আমরা বাবা মার সাথে বা মুরব্বীদের সাথে এইসব নিয়ে আলাপ করতে অভ্যস্ত না। আমাকে বলছিল, গতদিন বললাম বোধহয়, রফিক ভাই বলতেছিল, উনি যখন সৌদি আরবে ছিল তো অনেক বয়স্ক লোক, ইফ আই এম নট রং 68 ইয়ার্স ওল্ড বলছিল বোধহয়, সেই লোক ইন্দোনেশিয়ায় গিয়ে একটা ইয়াং মেয়ে বিয়ে করে নিয়ে আসছে, মানে থার্ড ফোর্থ সেকেন্ড ওয়াইফ যাই হোক একটা কিছু, মানে মেইন ওয়াইফ না আর কি, পরবর্তী ওয়াইফ আর কি, বিয়ে করে নিয়ে আসছে। সব কটা ছেড়ে দেন, অসুবিধা নেই, সব বেলটা ছাড়া সব ছেড়ে দেন, হ্যাঁ ঠিক আছে। তো ইয়াং একটা মেয়ে 16-17 বছর বা 17-18 বছরের একটা মেয়ে বিয়ে করে নিয়ে আসছে। ছেলে তার এক বলতেছে যে তুমি বিয়ে করে আনলা, আমার লিগা টানতে পারলা না? তো বাপ বলছে তোমার বউ তুমি নিয়ে আসো গিয়া। তারপরে ছেলে গিয়ে আবার ইন্দোনেশিয়া থেকে একটা বিয়ে করে নিয়ে আসছে। সৌদি আরবে বাপ ছেলের এই রিলেশন আছে, থাকতে পারে, থাকা উচিত। আপনারা জানেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার জন্য মেয়ে দেখতে গিয়া তার দাদাও একটা বিয়ে করে আসছিলেন, আপনি পড়ে দেখেন বায়োগ্রাফি। এটা এমন কিছু ছিল না, কিন্তু আমাদের এখানে এটাকে টাবু বানাইতে এমন বানাইছি যে ব্যভিচার অবিচার সব করতে পারি, কিন্তু বাপরে বিয়ের কথাটা মুখ খুলে কইতে পারি না। এই জন্য আপনাদের কইতেছিলাম যে যোগ্যতা থাক না থাক, সকল ধরনের পড়াশোনা করার একটা টেন্ডেন্সি চলে আসছে আমাদের। সবাইকে সবকিছু কেন হইতে হবে? সবাইকে বিবিএ এমবিএ কেন করতে হবে? সবাইকে ইঞ্জিনিয়ার কেন হইতে হবে? সবাইকে সিএসসি পড়তে হবে কেন? আমি ধরেন ওই সাইফেং এর ডিলার হইতে পারি, অসুবিধাটা কি আছে? ওই কলের লাঙ্গল আর কি, আপনার এখন গ্রামে আছে না চাইনিজ, আমি ওটা ডিলার হইলাম। আমি যদি হালাল আন করে অসুবিধা গেছে, আমাকে কেন সিএসসি পড়তে হবে? আমাকে কেন বিবিএ করতে হবে? তা আমি এরকম জানি যে অনেক বলতেছিলাম গতদিন যে আমার এক আত্মীয় আছেন, টিটি ছিলেন। টিটি মানে জানেন তো আপনার, ট্রেনের টিকিট কালেক্টর যারা, ছোট চাকরি, তারপরে আস্তে আস্তে শেষ পর্যন্ত অফিসে গিয়ে বসছিলেন, কিন্তু খুব অনেস্ট ছিলেন, ভালো মানুষ, ভালো ফ্যামিলির, ওই কুষ্টিয়াতে বাড়ি। তো ওনার ছেলে আবদার ধরছে, মানে আমি তো বললাম আই হ্যাভ ডাউটস, আমি জানি না, ওকে কোনো জিজ্ঞেস করি না আমি, আই হ্যাভ ডাউটস সে a+b² সমান ওই ফর্মুলা বলতে পারবে কিনা, মানে ওইরকম ব্যাকগ্রাউন্ড আর কি, ওইরকম জায়গার, কিন্তু সে আর্কিটেক্ট হবে। এখন বাপের গ্র্যাচুইটি বলেন বা এক থোক পায় না চাকরি ছাড়লে, চাকরি শেষ হইলে 2-3 লাখ 5 লাখ 10 লাখ যাই পাইছে, এই সমস্ত পয়সার স্টেক করে সে AIUB না ABCD যেগুলো আছে ওগুলো কোনো একটাতে আর্কিটেকচার পড়তেছে। কেন এটা কেন করতে হবে? এটা করতেই হবে এমন কোনো কথা নেই। আমরা এটাকে কি বানাইছি যে হ্যাঁ আমার কাছে কোনো একটা পাত্রর জন্য বিবিএ এমবিএ সিএসসি এগুলো কিছু ম্যাটার করে না, এগুলো আমি দেখিও না, আমি মানে এটা বাদ দিয়ে দেখি আর কি। তারপরে কি আছে বলেন, বিবিএ এমবিএ সিএসসি এগুলো কোনো ব্যাপার না আর কি, প্রাইভেট ইউনিভার্সিটি ABCD আছে না, এগুলোর থেকে যাও। কিন্তু যে দাবিটা আপনারা তুলতে পারতেন ইয়াং মানুষরা সবাই, গতদিন বলতেছিলাম যে আব্বা আমি বিয়ে করতে চাই, আমার বিয়ে দিতে হবে, কারণ আমি জাহান্নামে যাব, আমি যে পথের উপরে আসি আমি নিশ্চিত জানি আমি জাহান্নামে যাব। তাহলে আপনি যদি অ্যাটল আমার কোনো ফেভার করতে চান জীবনে, তাহলে একটা ফেভার করেন, আমার একটা বিয়ের ব্যবস্থা করে দেন। এটা আপনারা করতে পারতেন, বলতে পারতেন আর কি। আমি বলতেছি ইয়াং মানুষদের কথা, যারা এই 2-3টা হালাকা আগেই অপু একদিন অনেক কটা ইয়াং ছেলেপেলে নিয়ে আসছিল। আপু আমার বলেই ফেললো যে সবাই বিয়ে করতে চায়, কিন্তু তার বাড়িতে বিয়ে দিতে চায় না। এটা সলিউশন কি? আর আমি যেটুকু জানলাম, যেটুকু জানতাম, যেটুকু মনে আসছে বলছি। তো ওইটারই জিনিস আজকে দেখবো আমরা। ওই চ্যাপ্টারটা পড়তেছিলাম এখানে, আমরা আজকে ওইখান থেকে বাকিটুকু দেখবো, যেটুকু আমরা শেষ করছিলাম। আসেন, আমরা ঠিক শেষ করছিলাম এই জায়গায় যে কাইন্ড ট্রিটমেন্ট, রেসপেক্টিং হার, স্পিকিং টু। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে স্ট্রাগল অফ দ্য ম্যারিড অ্যান্ড আনম্যারিড। ম্যারিড মানুষের জীবনে কতগুলো স্ট্রাগল আছে, আনম্যারিডদের জীবনে কতগুলো স্ট্রাগল আছে, যেই জন্য ইসলামী সমাজ ব্যবস্থাটা আজকে এমন একটা জায়গায় দাঁড়াইছে, স্পেশালি আমাদের মতো সোসাইটিতে, যে এটা অ্যাজ ইফ কাজই করে না এরকম অনেক মানুষ মনে করতে শুরু করছে, কিন্তু যে এই ভ্যালুসগুলা, এই নর্মসগুলা, এই কথাগুলো কাজই করে না। এবং অনেককে আমি বলতে শুনলাম গত 1 বছরের ভিতরে যে ইসলাম না জেনে তো ওই ছেলেরাই ভালো আছে, বুঝছেন না, ওদের লাইফে ক্রাইসিস কম।
ভালো মানুষ, কিছু ভালো মানুষ আছে না, আব্বার ছেলে, সেকুলার আব্বার ছেলে আছে না, সবাইকে আর ইসলামী আব্বার ছেলে এমন কথা না, সেকুলার আব্বার ছেলে যারা, মানে যারা ইউনিভার্সিটি গেছে, আসছে, প্র্যাকটিক্যাল করছে, সেশনাল করছে, কাগজ জমা দিছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট বা ফার্স্ট ক্লাস সেকেন্ড বা ফার্স্ট হয়ে বাইরে হয়েছে, একটা কিছু হয়েছে আর কি, কিন্তু সে মানে হয়তো বড় জোর অ্যাকনোলেজ করে যে নামাজ পড়া উচিত বা 5 ওয়াক্ত নামাজও হয়তো পড়ে, কিন্তু ইসলামিক কোট আনকোট বলতে যা বোঝায় তা না। অনেকেই আমাকে এই কথাটা বলতেছে, ওরাই তো বেটার আছে, ওরাই তো বেটার অফ, ওরা ওদের বাপ মারকে রাস্তায় ফেলায় দেয় না, ওরাও বাপ মা ছেড়ে যায় না, ওদের সাথে বাপ মার কোনো ক্রাইসিস হয় না, মানে ইত্যাদি ইত্যাদি আর কি। বাপ মা বউরে তারা পিটায় না। আমাদের ইসলামী সার্কেলে ভেরি স্যাড, এখন আমরা শুনি যে একাধিক কেস আমরা শুনলাম যে বউটাও পিটায় নাকি মাইশাল, অল ইন দ্য নেম অফ ইসলাম। তো এই জিনিসগুলো খুব দুঃখজনক। তার মানে কি আমরা আসলে খণ্ডিতভাবে জীবনে ধারণ করতে গিয়ে হয়তো মানে ধরা খাই যাইতেছি বা কষ্টে আসি। তো যাই হোক, এখানে আছে কাইন্ড ট্রিটমেন্ট, রেসপেক্টিং হার, স্পিকিং টু হার নাইসলি, শোয়িং হার লাভ অ্যান্ড ফরগিভনেস। এটা বলা হচ্ছে হাজব্যান্ডকে, স্পাউসকে কিভাবে ট্রিট করবে সেইখানের কথা। অ্যানথ্রোপোলজি থেকে বলতেছেন উনি, দ্যাট দেয়ার আর ফিউ থিংস দ্যাট আর কমন ইন এভরি কালচার ইন দ্য ওয়ার্ল্ড। সব কালচারের, কালচারাল ব্যাকগ্রাউন্ড যাই হোক, আপনার যাই হোক, কি বলে আপনার রিলিজিয়াস যাই হোক, কতগুলো জিনিস কমন আছে। যেমন আপনাদের কাছে শেয়ার করছি, সবাই কার সাথে করছি আমার মনে নেই। আমি একদিন একটা ডকুমেন্টারি করতেছিলাম, একটা এই পেপার পড়তে পড়তে একটা ভিডিও আসলো, এই ধরনের একটা ঘটনা। আমেরিকান মহিলা, ব্ল্যাক, কাফির, বাট অরিজিনালি সে আফ্রিকান, পিএইচডি টিএইচডি করা, মানে বিশাল কেউ আর কি, আমি চিনি না, বলতে পারলাম না কে এসে, মানে অনেক বিশাল অথরিটি অন দিস অ্যানথ্রোপোলজিক্যাল জিনিস এবং সমাজ ব্যবস্থা এবং ছেলে মেয়েদের রিলেশন ইত্যাদি নিয়ে। তো সে বলল যে তাদের আফ্রিকান সোসাইটিতে পলিজিনি যেটা বা পলিগেমি, মানে ছেলেদের একাধিক বিয়ে করা, এটা আমি আফ্রিকানদের সাথে অনেক সেল করছি। ঘানায়, নাইজেরিয়াতে এটা কোনো ব্যাপারই না, মানে 4টার ভিতরে রেস্ট্রিক্টেড, তাদের সোসাইটিতে এটা অগণিত হইতে পারে অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান প্রোভাইড। তখন সে বলতেছিল যে আমাদের সমাজে, মানে তার সে যে ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, যে এ ম্যান ক্যান হ্যাভ 4 ওয়াইফস। আমি জানি না সে ইসলামিক না, সে মানে মুসলিম না, হয়তো সে মুসলিমদের কথা চিন্তা করে, বা তার সোসাইটিতে যদি মুসলিমরা অনেক থেকে থাকে সেখান থেকে তার মাথায় হয়তো 4 কথাটা আসছে। কিন্তু সে তারপরে বলতেছে যে এটার সোল ক্রাইটেরিয়া হচ্ছে যে সে প্রোভাইডার হবে, 4 জনকেই সে প্রোভাইড করতে পারবে, এটা হচ্ছে মেইন ক্রাইটেরিয়া। তারপরে বলতেছে যে যদি কোনো লোক 4টা বিয়ে কইরা বউদের কাজ করতে পাঠায়, নিজে বৈশাখ খাইতে চায়, তাহলে তাকে আমরা পিম্প বলে জ্ঞান করি। পিম্পের সাথে তার কোনো তফাৎ নাই। পিম্প লিভস অন ওমেন্স আর্নিং অ্যান্ড হি অলসো লিভস অন হিজ ওয়াইফস আর্নিং। চিন্তা করছেন ব্যাপারটা? এই বোধটা কিন্তু সারা পৃথিবীর সব সোসাইটিতে আছে। আপনার অ্যানথ্রোপোলজি পড়েন, আপনি দেখবেন যে মেয়েরা ঘরে থাকতো, ছেলেরা শিকার করে আনতো। আপনি যে একদম একদম প্রস্তর যুগ আমরা যেটাকে বলি কোট আনকোট, সেখানে যদি যান আপনি, এই কথাই উনি বলতেছেন যে সব কালচারে এটাই। কি সেটা? বিলিভ ইন সুপার ন্যাচারাল। সব কালচার কোনো না কোনো ফর্মে সুপার ন্যাচারাল বিংস বা এক্সিস্টেন্সে বিশ্বাস করে। সুপার ন্যাচারাল মানে কি? জিন বলেন, ফেরেশতা বলেন, আল্লাহ সুপার ন্যাচারাল না, বিয়ন্ড নেচার না, আল্লাহ বিয়ন্ড নেচার। নেচার আল্লাহর সৃষ্টি, কিন্তু আল্লাহ নেচারের অংশ না। এটা আবার অনেকে ওই যে এখন কি বলে পেনেন্থিজম একটা পেনেন্থিজম, যে নেচার ইজ গড। এটা একটা এই ফিলোসফি আছে। আমাদের ডক্টর আল্লামা ইকবাল এটার ভক্ত ছিলেন আর কি, এই ধ্যান ধারণার। ওনার বইটা দেখেন, লিভিং বলছেন ইউনিভার্সকে। আচ্ছা, দ্য ইনস্টিটিউশন অফ ম্যারেজ, যেই ফর্মে হোক বিয়ের একটা ব্যাপার আছে, একদম এক্সেপশনাল, মানে এমনকি ইসে আছে পাপুয়া নিউগিনির অ্যাবরিজিনাল সোসাইটি, যেখানে তারা এখনো আপনারা পাইলে খায় ফেলবে, মানে ফরেন কাউরে পাইলে, বিদেশি কাউরে পাইলে, ক্যানিবালস আছে আর কি, এখনো পাইলে মানুষ খায় ফেলবে। কিন্তু ওইখানেও কিন্তু বিয়ে ইজ ডিফাইন্ড। আমি নিজে দেখছি কিভাবে তারা তাদের ইটাকে চুজ করে, ওই যে তাদের যে লিডার সর্দার, তার বোর্ডে চুজ করে তারা। ওইখানে আবার সবচেয়ে সেরা মেয়েটাকে তারা বাইর করবে, বাইর করে তারা একটা খাঁচার ভিতরে রেখে দিবে। খাঁচার ভিতরে রেখে সবাই মিলে, পুরা ট্রাইব মিলে তারা ভালো ভালো জিনিস খাওয়াবে। তারপরে সে একটা লিমিটের বেশি যখন মোটা হবে, তখন সে সুন্দর হইল আর কি। তখন দেখাইতেছে যে 150-60 পাউন্ড হইল ওজন মেয়ের, আর তাদের সর্দারের ওজন 85 পাউন্ড, বুঝছেন না? এখন এটা যোগ্য হয়েছে বিয়ের জন্য, এখন তারা বিয়ে দিবে, খাঁচার ভিতরে বাইর করে বিয়ে দিবে। মানে ইনস্টিটিউশন অফ বিয়ের কথা বলতেছি, মানে অ্যাবরিজিনাল ইস্যু আছে, কোনো না কোনো ফর্মে আছে। এটা দেখেন, এটা ডকুমেন্টারি, গডস মাস্ট বি ক্রেজি, এটার অংশ হইতে পারে, অথবা এই ধরনের কোনো একটা ডকুমেন্টারি আর। যাই হোক, ভুলে গেছি এটা, কিন্তু বের করে দেওয়া যাবে চাইলে।
এরপরে বলতেছে কি, দ্য রেকগনিশন দ্যাট ইনসেস্ট ইজ রং। ইনসেস্টটা যে রং, এটা কিন্তু মানে এনি এন্ড এভরি এসে বলতে পারেন আপনি এটা আসে। যদিও আপনার হিন্দু মিথোলজি বা হিন্দু ইসের এই কি বলে মহাভারত বা এই সমস্ত গপ্পসপ্পে ইনসেস্টটা আছে, কিন্তু এটা দেবদেবীদের পর্যায়ে আছে, মানুষের পর্যায়ে নেই আর কি। মানুষের বেলায় ইনসেস্টটা সবাই করে। ইনসেস্ট মানে যাদের সাথে রক্ত সম্পর্ক আছে আমাদের, ইসলাম যেটাকে মাহরাম বলে, তাদের সাথে কোনো শারীরিক সম্পর্ক। এটা কিন্তু আজকাল বাংলাদেশে অনেক খবর পড়া যায়, পড়েন না আপনারা? অনেক খবর পড়বেন, মেয়ে মলেস্টেড হয়েছে বাবার কাছে, অনেক খবর পড়েন না? অনেক খবর আসছে। এটার জন্য কিন্তু একটা লাইফস্টাইল দরকার। এটাকে রেসপেক্ট করতে গেলে খালি আমি মনে করি এটা ঠিক না, এটা হারাম বললে হবে না। চাল চলনে, ঘরের ভিতরে কিভাবে চলবেন, সেপারেশন যা বলছেন আপনার, মানে আমরা এখানে অধিকাংশ মানুষ জানি না যে 10 বছর বয়স হইলে এখানকার কারা কারা জানতেন, আমার হাত তুলে বললেন কারা কারা জানতেন। জানেন নাটা লাগবে না, জানতেন কারা বললে আমি বুঝি, একই কথা অবশ্য, যারা বাকিরা জানতেন না সেটাই হবে। 10 বছর হইলে ক্রস জেন্ডার না, শুধু বাবা ছেলে মা মেয়ে, বাবা মেয়ে মেয়ে ছেলে, কোন রকমের বিজনেস শেয়ার করা যাবে না। এটা কি জানতেন? জানতেন। এটা যদি জানেন তাহলে, এইটা যদি এই একটা নিয়ম মানলে, ভাই বোনও না, সরি আমি তো আবার বাবা খালি বাবা মেয়ে বলে ফেললাম, ভাই বোন ভাই ভাই, বোন বোন না, বুঝতেছেন ব্যাপারটা? ভাই ভাই বোন বোন, বোন বোন ভাই, কোন রকম কম্বিনেশনে না, সোজা কথা, কোন রকম কম্বিনেশনে বিজনেস শেয়ার করতে পারবেন না। এটা কিন্তু একটা এসেনশিয়াল ব্যাপার টু অ্যাভয়েড ইনসেস্ট। আমরা সব মানুষ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা অ্যানিমেলস অলসো, রেশনাল অ্যানিমেল। আমরা পশু না, আমরা পশু, কিন্তু আমরা বিশেষ পশু আর কি, তাই না? বিশেষ পশু, রেশনাল পশু, আর আপনার সিভিলাইজড পশু বা ধর্ম আছে, মোরাল আছে, এরকম পশু আমরা। সুতরাং এই জিনিসগুলো নিজেরা খেয়াল করবেন। আর অন্যের সাথে তো প্রশ্নই ওঠে না। আমি, আমার ছেলে এবং আমার ভাগনা, আমার একটা ভাগনা আমাদের বাসায় বড় হয়েছে, কোনো দিন আমরা কারোর সাথে ডাবলিং করতে দিই নাই কোথাও। যত মেহমান আসুক বাসায়, যত বিয়া শাদী হোক, যত মেহমান হোক, কোনোদিন ডাবলিং বিছনা শেয়ার করার কোনো প্রশ্নই ওঠে না। দিস আর দ্য টিপস। কিন্তু মানুষ বুঝে না, যেই জন্য আমি আমাদের এখানকার এক ভাই, তার ছেলে আনরুলি দেখে তারে আব্দুর রাজাক বিন ইউসুফের মাদ্রাসায় দিচ্ছে বা দিয়ে দিচ্ছে অলরেডি, বাচ্চা ছেলে। আমি তারে বললাম যে দেখ, প্রথম দিন আমার কাছে সাজেশন চাইছে, আমি তাকে কিছু বলি নাই, কারণ উনি মনে করবে আমার স্কুলের একটা বাচ্চা চলে যেতেছে, সেই জন্য বোধহয় আমি বলতেছি। পরের দিন আমি বললাম যে আমাদের এক দিনী ভাইয়ের বাবা 6 বছর বয়সে মাদ্রাসায় ছিল, উনি এতিম হয়েছিল, ওনারা পাঠাই দিয়েছিল ওনার চাচারা। আজ পর্যন্ত উনি মাদ্রাসা শুনলেন না, তেলে বেগুনি গাটা জ্বলে ওঠে, মানে মাদ্রাসার মধ্যে এত ডিসরেসপেক্ট। এটা মাদ্রাসা বইল না, যে কোনো মানে রেসিডেন্সিয়াল জায়গা যেখানে আপনি সার্কিট ব্রেকারগুলো থাকবে না, ওই লাইফ দিতে পারবেন না আপনি। আমি তো বলছি যে মামুন একটা মাদ্রাসা চালক, আসিফ চালক, আমি আমার বাচ্চা বা আমার নাতি বা আমার লিনিয়েজকেও সেখানে রাত্রে থাকতে দিব বা ইসে দিব, কি বলে মানে রেসিডেন্সিয়াল ইসে দিব। কিন্তু আব্দুর রাজাক বিন ইউসুফ রাজশাহী থেকে এখানে মাদ্রাসা চালাইতেছে, আকরামুজ্জামান ওই নিজের বাসায় থেকে কাজীবাড়ি মাদ্রাসা যাচ্ছে, নো, প্রশ্নই উঠে না। আমার শত্রুকে আমি বলবো না যে তার বাচ্চাকে এনে দেয়, বিকজ প্রথমেই শুরু হবে এইসব যে জিনিসগুলো আমি বললাম। আর এটা তো ইনসেস্টের ব্যাপারে বললাম, ইনসেস্টের ব্যাপারে যেটা বললাম ওটা তো বাইরের জন্য আরো বেশি ভয়ঙ্কর। শেয়ারিং এ বেড বা লিভিং, মানে কি বলে ডাবলিং করা বলেন বা বলেন, ইত্যাদি ইত্যাদি। আপনারা খেয়াল করবেন, স্পেশালি আপনাদের আন্ডারে যারা আছে তাদের। এবং এইগুলা ঘটনা কখন হয়? ফেস্টিভ্যাল, বিয়া শাদী, মৃত্যু, দাওয়াত, এই সমস্ত জিনিসের সময় কিন্তু হয় বাসায়। অনেক মানুষ কি করবো, শুইতে দেওয়ার জায়গা নেই, না না না, ওই অনেক মানুষরা একসাথে শোক, কিন্তু আপনার বাচ্চাকে আপনার প্রোটেক্ট করে রাখবেন, আপনার যার জন্য আপনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন তাকে আপনার প্রোটেক্ট করে রাখবেন এইসব থেকে। যাই হোক, দ্য মেলস বিং মোর অ্যাগ্রেসিভ ফ্রম চাইল্ডহুড, এটাও সকল কালচার অ্যাকনলেজ করে, মেলরা মোর অ্যাগ্রেসিভ। আমি আপনাদের এই বইটা সবাইকে পড়তে বলবো, ইংরেজি বই, যদিও আপনারা চেষ্টা করবেন, সহজ বই, কঠিন বই না। ব্রেন সেক্স বলে একটা বই আছে, যেটা কথা আমি অনেকবার আগে বলছি। ব্রেন সেক্স মানে সেক্স না, এখানে জেন্ডার বলতেছে। এই বইটা দুজন ব্রিটিশ বিজ্ঞানীর লেখা, কিন্তু 90% or 95% অফ দ্য ফাইন্ডিংস আর অল হোয়াট ইসলাম সেজ অ্যাবাউট সেক্সেস, অথবা ছেলে মেয়ের সম্বন্ধে ইসলাম যা বলে। এই বইটা মাস্ট রিড, যারা ডিবেট করতে চান, যারা দাওয়াত দিতে চান, যারা লেখালেখি করতে চান, যারা নিজের মনটাকে কমফোর্ট করতে চান যে আল্লাহ যা বলছেন সবসময়কার জন্য ওইটাই বেস্ট সলিউশন, তারা এই বইটা পড়বেন। এখানে যেটা বলতেছেন যে মেলস বিং মোর এগ্রেসিভ, এটা সবাই করে ফ্রম চাইল্ডহুড,
and the fact that women are more obedient from the childhood. ছেলেরা অ্যাগ্রেসিভ হবে, মেয়েরা অবিডিয়েন্ট হবে, এটা সকল কালচার মোরলেস অ্যাকনোলেজ করে। এবার এটা নিয়ে ওই ব্রেন সেক্স বইটাতে একটা সুন্দর গল্প ছিল, আমি মধ্যে কোথাও লিখছি, ওটা নিয়ে না লিখলেও আমি বলছি হয়তো, যে এক লোক ঠিক করছে যে বাচ্চারা তো সব গাড়ি আর বন্দুক নিয়ে খেলে, ছেলেরা, ছেলে বাচ্চা যাদের আছে বাসায় দেখেন একটু খেয়াল করে, ওদের খেলনা কি গাড়ি আর বন্দুক। এক লোক ঠিক করছে যে এইগুলা দিব না, আমি মানে পরিশীলিত করে কালচার করে বড় করব। সে আইনা ওই যে প্রফেসর, ওই অফিস অ্যাসিস্ট্যান্ট, টিচার, বুঝছেন না, নার্স, এইগুলার খেলনা সেট দিছে আর। তো একদিন বাপ মা শুনতেছে, ওর ছেলের আলাদা রুম আছে, পাশের রুম, ওদের দেশে থাকে যেটা, তো ধুমধাম শব্দ আর কি, খুব জোরে চিৎকার টিৎকার। তার দেখে কি ওই খেলনাগুলার দুইটা গ্রুপ বানায়, একটারে দিয়ে আটটা দিয়ে ফাইট হচ্ছে আর কি, ছেলে ফাইট করে নিচ্ছে। তো এটা হচ্ছে ছেলেদের ভিতরে ইনহেরেন্ট, এটা অ্যাকনোলেজ করা উচিত আমাদের। এটা চেঞ্জ করতে চাইছে যারা, রিভার্স করতে চাইছে যারা, তারা মারাত্মক ভুল করছে এবং ড্যামেজ করছে অনেক। এটাকে এই রাইটার যাদের কথা আমি বলতেছি, এই রাইটাররা এটাকে বলছেন কিভাবে, যে একজন লোক পোল ভল্টে খুব ভালো, আর আমি হইলাম লং জাম্পে ভালো, দুটো তো এক না। আমি লং জাম্পে ভালো, আর একজন পোল ভল্টে ভালো। এখন আমাকে পোল ভল্টে ভালো, যে তার সমান করতে গিয়ে পোল ভল্টে যে ভালো, তার পায়ে একটা ইটের টুকরা বাইন্দা দিল টু মেক ইকুয়াল। এটা কিন্তু কোনো জাস্টিস হলো না। মেয়ে আর ছেলেকে সমান বলাটা অনেকটা এরকম ব্যাপার আর কি, মানে ছেলেটারে ওর উইংগুলা ক্লিপ করে দিতে হবে, মানে ওর ডানা ক্লিপ করে তারপরে সমান বানাইতে হবে। কিন্তু যদি মুক্ত অবস্থায় রাখেন কোনোদিন সমান হবে না। আল্লাহ কখনো বলেন নাই সমান, নেচার কখনো বলে না সমান, তাকায় দেখলেই বুঝবেন যে সমান না। এটার জন্য পিএইচডি করার দরকার নেই, এইটা বলতেছেন আর কি উনি। আরেকভাবে বললেন, তারপর বলতেছেন, ইন ইসলাম উই উড সে দ্যাট দিস থিংস আর পার্ট অফ আওয়ার ফিতরা। ইসলামে আমরা বলবো যে এগুলো আমার ফিতরা। ফিতরা মানে কি বর্ন কোয়ালিটি, অ্যাফিনিটি, ডিসপোজিশন, অনেক রকম শব্দ ইউজ করে, মানে নেচার, যেটা অটোমেটিক্যালি আপনি এটা করবেন। আপনি দেখেন, আপনি যদি কিচ্ছু না করেন, 6, 7, 8, 9 বছর বয়সে একটা মেয়ে বাচ্চা ওই হাড়ি পাতিল পুতুল টুতুল দিয়ে আপনি কিচ্ছু বললেন না, ইউ ডোন্ট হ্যাভ টু ইন্ট্রোডিউস। আমরা না, আমাদের বাসায় 2 জাতের আছে, আমার ছেলের 2টা ছেলে আছে, আমার মেয়ের একটা মেয়ে আছে, আমি নিজেই দেখতেছি। ইট ইজ ইন দ্য নেচার, সেরকম করে সে করতেছে, ফিতরা। which is the inherent nature that all human beings have, যেটা আমাদের সহজাত, জন্মগত, যেটা আমাদের থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এভরি চাইল্ড ইজ বর্ন অন ফিতরা। এখানে অবশ্য ফিতরাটা অন্য মিনিং, এখানে ফিতরাটাকে মেজরিটি স্কলার বলেন যে দ্বীন ইসলামের কথা বোঝানো হয়েছে, কিন্তু ওয়ার্ডটা কিন্তু ফিতরা ইউজ করা হয়েছে, সহজাত যে টেন্ডেন্সি মানুষের। দেন হিজ প্যারেন্টস মেক হিম এ জু, খ্রিস্টিয়ান ও জরস্ট্রিয়ান। তারপরে কি করে, তার বাপ মারা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায় বা জরস্ট্রিয়ান বানায়। বুখারীর হাদিস এটা হচ্ছে কি, আপনি যদি আপনার মেয়েকে এখন জোর করে শিখান যে তুমি কেন পারবা না, তুমি সব পারবা, তুমি এখন এভারেজ জয় করতে হবে। হ্যাঁ, এভারেজ জয় করাটা ছেলের জন্য জাস্টিফাইড না, মানে ইসলামের দৃষ্টিতে এটা একদম ইউজলেস জিনিস, এটা এরকম মিনিংলেস একটা জিনিস। কিন্তু যাই হোক, তারপরেও ধরলেন যে একটা খুবই জিনিস। তারপরে আপনার মেয়ের আপনি বললেন যে থাকবো না খুব বদ্ধ করে, তুমিও এটা সবকিছু পারো। এখনকার টেন্ডেন্সি এটা না যে আমি সব পারি, এটা দিয়ে তো মেয়েদেরকে ব্রেন ওয়াশ করা হচ্ছে বা ছেলেদের। সব কেউ পারে না, প্রথম কথা আমরা বলবো, ছেলে হোক মেয়ে হোক, সব কেউ পারে না। আপনি নিজের পিঠটাও চুলকাইতে পারেন না, এখান থেকে ইউ স্টার্ট। আপনি সব পারেন না। হ্যাঁ, কিছু কিছু জিনিস ছেলেরা পারে, কিছু কিছু জিনিস মেয়েরা পারে। যেগুলো ছেলেরা ভালো পারে ওগুলো মেয়েরা হয়তো ভালো পারবে না, যেগুলো মেয়েরা ভালো পারে ওগুলো ছেলেরা ভালো পারবে না। বাট সব পারি এটা দিয়ে বড় করবেন না। আর মেয়েদের তো নয়, মেয়েদেরকে জোর করে আপনার ওই যে ওদের ইকুয়াল হইতে হবে, ছেলেদের ইকুয়াল হইতে হবে, এই ব্রেন ওয়াশটা এখন করা হচ্ছে। এবং এটা করে আমি মনে করি যে মারাত্মক আবার অ্যানথ্রোপোলজিক্যাল ড্যামেজই হবে আর কি। মানে কয়েকদিন পরে মানে কি যে দাঁড়াবে আমি জানি না, মানে বাপ মা, ছেলে মেয়ে, সংসারের রিলেশনগুলো যে কি হবে আল্লাহই জানেন। মানে ইট ইজ জাস্ট মানে একটা প্রশ্নবোধক চিহ্ন সামনে দাঁড়াচ্ছে যে কি দাঁড়াবে, কি হবে আসলে। অন অ্যাভারেজ girls get better grades in American schools than boys because they are more obedient to their teachers and less likely to rebel. এটা উনি আমেরিকান সোসাইটির কথা বলতেছেন যে মেয়েরা যে ভালো রেজাল্ট করতেছে নট বিকজ অফ মেধা, কিন্তু তা না, বিকজ তারা অবিডিয়েন্ট বেশি এবং তারা বিদ্রোহটা কম। এখানে ছোট্ট একটা কথা বলেন, আজকাল দ্রোহ কথাটা খুব ইউজ হয় গল্পে, সাহিত্যে, ব্লগে, কবিতায়, মানে একেবারে মানে এটা একটা মানে
কি কি টার্ম দ্রোহ, কে অপু, তাই না ব্যাপারটা? দ্রোহ কথাটা খুব ব্যাপার। অল ফর্মস অফ দ্রোহ আর হারাম ইন ইসলাম, অল ফর্মস। আমি একদম জেনারেলি বলে দিলাম আপনাদের, জেনারেল কথা, স্পেশাল কেস থাকবে, স্পেশাল কেস হইতে পারে। যেমন বাপ মার এগেনস্টে দ্রোহ কি? বাপ মা আমারে কাফির বানাইতে চাইতেছে, আমাকে মুশরিক বানাইতে চাইছে, আমাকে শিরকের কাজ করাইতে চাইছে, আমাকে হারাম কাজ করতে বাধ্য করছে, ইয়েস, আর কোনো অবিডিয়েন্স নাই। কিন্তু এটা তো এক্সেপশন। জেনারেল কি? দ্রোহ জিনিসটা ইসলামে নাই। শাসকের এগেনস্টে নাই, হাজব্যান্ডের এগেনস্টে নাই, বাপের এগেনস্টে নাই, টিচারের এগেনস্টে নাই। জেনারেল কেস, এক্সেপশন হিসেবে থাকতে পারে, দ্যাট ইজ সামথিং এলস। তো আমাদের দেশেও কিন্তু সেই পথেই চলছে। যদিও মেয়েরা মাশাল্লাহ বেশ কম্পিটিশন দিয়ে এখন ইয়াবা এবং অন্যান্য সিগারেট বিড়ির থেকে শুরু করে অন্য সবকিছুতে কেমনে ছেলেদের ন্যাচারালি আপনি তারা শিখাইছেন, ছোটবেলা থেকে শিখাইছেন যে ও পারলে তুমিও পারবো, তো সিগারেট খেলে আমিও পারবো, ও ইয়াবা আমি পারবো না, আমিও পারবো। আজকাল মেয়েরা বেশ পাল্লা দিয়ে চলেছে আর কি, দেখি যেটা আর কি, মানে বিশেষ করে হোস্টেল লাইফে এবং ইসে যারা ইয়াং আছেন বিয়ে করার আগে খবর লইলেন আর কি। আবার পার ডে খরচ, রিক্সাওয়ালার ইন্টারভিউ শুনছি আমি, যে পার ডে তার 1000 টাকায় হয় না। রিক্সাওয়ালা রিক্সা টিক্সা বেচা, সবকিছু বেচা, বউ চলে গেছে কিন্তু তারপরে সে ইয়াবা ছাড়তে পারে না। 1000 টাকা পার ডে হয় না, উইচ ইজ 30,000 টাকা পার মান্থ। কোথা থেকে আসবে বলে? আগে যাই না লোয়েন যে মানে কি কোথাকার কি আর কি। ইনশাল্লাহ আমাদের এখানে যারা আছে তারা তো সব জায়গায় যাবেই না বিয়ের জন্য, তারা যাবেই হচ্ছে ইসলামিক চ্যানেলে। তারপরেও আমি বললাম যে ইসলামের ভিতরে এখন অনেক ভেজাল ঢুকছে, বললাম না, অনেক কিছু ঢুকছে, যাই না নিয়ে নাই। রান্না খাওয়াবে কিনা, বাচ্চা পালবে কিনা, এগুলো সব আগে 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 ক্লিয়ার করে নিন। রান্না, এই যে একজন আছে আমাদের ভাই চলে গেছে, উনি ওনার একটা জীবনের হচ্ছে যে ওনার মেয়েকে উনি মাগুর মাছ কাইটা হাজব্যান্ডকে রান্না করে খাওয়াবে, এইভাবে বড় করতে চান। আরেকজন বলছে যে ঘরে বসা শিখাইতে এই স্কুলে দিচ্ছেন উনি। হ্যাঁ, দুজনে ইঞ্জিনিয়ারেরা নিজেরা, কিন্তু উনি বলছে যে এই স্কুলে দেওয়ার কারণ হচ্ছে মেয়েরা যে ঘরে বসে থাকতে পারে এটা শিখাইতে দিচ্ছেন। যাই হোক, সেটা অন্য কথা, আপনারা দেখে নিন, জানা নিন। আসলেও কিন্তু এখন আর কোনো সার্টিফিকেটে কিছু আসে যায় না। এখন কিন্তু বিয়ে শাদী ইনক্রিজিংলি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ইসলামী সার্কেলও তাই। কিন্তু ইসলামী সার্কেলে আমাদের সামনে অনেক বিয়ে ভেঙে গেছে। দোষ দুই সাইড থেকে হয়, বা মানে বিয়ে শাদী যখন ভাঙে, এটা কথাই আছে, এক হাতে তালি বাজে না, দুই পাশ থেকেই বলার কথা থাকে, কিন্তু ভেঙে তো গেল। মানে বললেন কি কি যুক্তি আছে সেটা অন্য কথা, কিন্তু ভেঙে তো গেল। ভাঙাটা তো ইসলামে মানে মানে ভাঙাটা জায়েজ বা ভাঙার প্রভিশন রাখা হয়েছে, কিন্তু ভাঙাতে খুশি হওয়ার তো কিছু নাই। ভাঙাটা অলওয়েজ একটা ডিজাস্টার। হয় হয় ছেলে মেয়ে থাকলে তো ছেলে মেয়ের জন্য ডিজাস্টার, নিজেদের জন্য অনেক সময় ডিজাস্টার, যেটা ওভারকাম করতে পারে না। যদিও এটা সার্কিট ব্রেকার, এটা আবার অন্য ডিজাস্টার থেকে আপনাকে রক্ষা করবে যদি জাস্টিফাইড কারণে হয়। কিন্তু দেখে নিন, জেনে নিন, বিয়ের ব্যাপারে কতগুলো জিনিস জানার দরকার, সেগুলো জেনে নিন। আচ্ছা, গেল। এরপরে আসতেছে যে মেয়েরা স্বভাবতই উইক, স্বভাবতই তাদের এই যেটা পড়লাম একটু আগে, তাদেরকে কাইন্ডভাবে ট্রিট করবেন এবং তাদেরকে তারবিয়াত, তাদেরকে ট্রেন করবেন। কিছু কিছু আপনার কাস্টডিতে যখন থাকবে, তার খারাপ কাজ বা তার অঠিক কাজগুলোর জন্য অনেকাংশে আপনি দায়ী থাকবেন আল্লাহর কাছে। যেমন একটা উদাহরণ এখানে দিচ্ছেন, যে হাদিসটা, যে আপনি মারা যাওয়ার পরে যদি আপনার মেয়ে বলতে আপনার মেয়ে, আপনার ওয়াইফ, তারা যদি চিৎকার করে বিলাপ করে, সেই জন্য আপনারও শাস্তি হবে। যদি আপনি তাদেরকে ট্রেন করে না গিয়ে থাকেন যে মৃত্যুর পরে কান্নাকাটি করবা না, চিৎকার করবা না, ওয়েলিং করবা না। ওয়েলিং যেটাকে বলে বিলাপ। আমাদের দেশে কি করে, বুক চাপড়ায়, দেখেন না এই যে ছবিগুলো উঠে মেরে ফেলছে, মেয়েদের ছবি উঠেছে সব। আহাজারি বলেন একটা কথা পেপারে, মেয়েদের ছবি উঠে সব বুক চাপড়াইতেছে, কাঁদতেছে, চিৎকার করতেছে, চুল ছিঁড়তেছে নিজের। এটা একেবারে হারাম, একেবারে নিষেধ করে গেছেন। এবং এখানে আপনার ব্যাপার হচ্ছে যে আপনি তাকে বলে শিখায় গেছেন কিনা। যদি না গিয়ে থাকেন তাহলে আপনাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে, এবং আপনি গুনাহগার হবেন। আমার লাইফের একটা ঘটনা বলি, নিজের লাইফের। আমার মা গত বছরের মার্চের 2 তারিখে মারা গেছে, রাত্রে 9টার দিকে মারা গেছে। সকালবেলা গ্রামের মুরব্বীরা, এটা ট্র্যাডিশন, গ্রামের মুরব্বীরা আসছেন সমবেদনা জানাইতে, বসতেছেন, কিভাবে জানাজা হবে, কোথায় জানাজা, কোথায় কবর হবে ইত্যাদি জিজ্ঞেস করতেছেন। তো তখন 2জন মুরব্বী বললেন যে আমরা তো রাত্রে এই দিক দিয়ে গেছি, আমরা তো কিছু টের পাইলাম না। এই কথাটা একটা মিনিং আছে, বুঝছেন, কি টের পাইলাম না? মরলে 10টায় গেছি, 9টায় মরছে, আমরা তো কিছু টের পাইলাম না। মানে কান্না কাটি, সূরা ইয়াসিন, চিল্লাচিল্লি, কিছুই তো আমরা টের পাইলাম না। মুসলিমের ঘর এমনই হওয়া উচিত, মুসলিমের ঘর এরকমই হওয়া উচিত। আমি মুসলিম, ভালো মুসলিম সেটা বলতেছি না, বাট অ্যাটলিস্ট এই আসরটা আসছে আমার ভাইয়ের বউ, যে সে তো আর অত রিলিজিয়াস না, বা আমার
কাজের মেয়ে যে মানে আমাদের বাড়িতে যে আমার মাকে টেক কেয়ার করতো যে অনেক বৎসরের, সে খুবই কান্নাকাটি করছে, কিন্তু তার আওয়াজটা ঘরের ইসের বাইরে যায় না। এটা কি? এটা আমরা ট্রেন আপ করছি আমাদের মেয়েদের, অন্তত এইটুকু আমাদের মেয়েদের বুঝেছি যে এটা করতে হয় না। যেই জন্য গ্রামের মুরব্বীরা অবাক হচ্ছে যে আমরা তো 10টার দিকে এদিকে গেছি, কিছু তো টের পাইলাম না। টের পাইলাম না মানে এই সমস্ত জিনিসগুলো টের পাইনি। যাই হোক, এই হাদিসটা উনি কোট করছেন এখানে তার বিয়াতের ব্যাপারে বা মেয়েদেরকে কি শিখাবেন কি শিখাবেন না এটার ব্যাপারে বলছেন। তারপরে বলতেছেন যে it was his responsibility as a husband to correct her and educate her. He neglected this duty, and that is why she was wailing over his grave. Her action was the result of his action. উনি বলতেছেন যে আমাদের যে আছে না যে একটা সোল কোনো নফস অন্য নফসের বহন করবে না, সেটার সাথে মনে হতে পারে যে কন্ট্রাডিক্টরি এই জিনিসটা, যে হাজব্যান্ডের শাস্তি হবে, কিন্তু আসলে এই কারণে বলছেন এটা, আর না যে আপনি তাকে বলছেন কিনা, আপনি তাকে ট্রেন করছেন কিনা, এটা আপনার দায়িত্ব ছিল। এটা যদি করে থাকেন তাহলে আর আপনার উপর কোনো কিছু বর্তাবে না, এটাই বলছেন। ইউ আর পার্শিয়ালি রেসপন্সিবল ফর দ্য অ্যাকশনস অফ দোজ আন্ডার ইয়োর কেয়ার। এটা আমরা জানি, এমনিতে জানি, আমরা বলি না, ওই হাদিসটা বলি না যে প্রত্যেকে হচ্ছে আপনার একটা মেষপালের মেষ শাবক বা শেপার্ড, আপনার আন্ডারে যারা থাকবে তাদের বিহেভিয়ার, তাদের গুনাহ বা তাদের খারাপ কাজের জন্য আপনি জিজ্ঞাসিত হবেন যদি আপনি তাদেরকে সেই ব্যাপারে ওয়ার্নিং না দিয়ে থাকেন, ট্রেন না করে থাকেন। হাদিস আছে একটা, সেটার কথাই বলতেছেন। ইউ আর পার্শিয়ালি রেসপন্সিবল ফর দ্য অ্যাকশন অফ দোজ আন্ডার ইয়োর কেয়ার, হুইচ ইজ অ্যানাদার রিজন ওয়াই মেনি অফ দ্য কম্পেনিয়ন্স ডিড নট ওয়ান্ট টু বি রুলার্স। অনেক সাহাবীদেরকে যখন অফার করা হয়েছে তারা রুলার হইতে চান নাই, এটা একটা রিজন। আর আজকে আমরা মানে যে কোনো পজিশনে 3 লাফে চলে যেতে চাই পজিশনে, মানে সব বাইপাস কইরা, মানে আছে না, উঠার তো অনেক রাস্তা আছে, এমনকি সেকুলার পলিটিক্যাল সিস্টেমে উঠার রাস্তা আছে না, কিন্তু আজকে দেখবেন সবাই এগুলো বাইপাস করে যদি উপরে বসে যেতে পারে সেটা চায়। এটা বলতেছেন যে তারা রুলার হইতে চান নাই। এখানে একজন ওই যে আলী এম সালাবি, একজন ওনার আছে সিরা আছে বা অন্যান্য আরো সাহাবীদের লাইফ লিখছেন উনি। তো উমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী সম্বন্ধে লিখতে গিয়ে উনি বলছেন, হি রিগার্ডেড হিজ খিলাফত অ্যাজ এ ট্রায়াল উইথ হুইচ হি ওয়াজ বিং টেস্টেড অ্যান্ড ফর হুইচ হি উড বি ব্রট টু অ্যাকাউন্ট অ্যাজ টু ওয়েদার হি হ্যাড ডান হিজ ডিউটি প্রপারলি। অত্যন্ত সিরিয়াসলি নিতেন এই জিনিসটাকে, এবং একটা বার্ডেন মনে করতেন, মানে নিছেন, এটাকে অ্যাভয়েড করার কিছু নাই, কিন্তু খুব বড় একটা রেসপন্সিবিলিটি মনে করতেন। যেই জন্য যখন ওনার ছেলের জন্য প্রপোজ করা হলো তখন উনি একটা কথা বলছিলেন, আপনি জানেন হয়তো, যে এক ফ্যামিলিতে একজনের উপর এটা আসছে, এটাই এনাফ, মানে আর আসা উচিত না আর কি, মানে এটা খুব বড় একটা বার্ডেন, মানে ছেলের ব্যাপারে উনি করছিলেন। গেল, আমরা আজকে স্কিপ করে করে পড়তেছি, আমরা জানেন সবকিছু আমরা পড়তেছি না এখানে। এইখানে বলতেছেন একাধিক বিয়ের কথা দিয়ে বলতেছেন, একাধিক বিয়ের কথা আমরা পরের দিন কিছুটা আলাপ করে গেছি। আপনার কি করে জিনার থেকে বেঁচে থাকবেন, ইসলামিক শরিয়ার কি ঈদ অফ জিনা, সেই কন্টিনজেন্সি কি কন্টিনজেন্সি, সেটা পড়তে গিয়ে আমরা 6টা পয়েন্ট পড়ছিলাম। জাস্ট রিপিট করি আজকে, হয়তো কেউ মিস করে। প্রথমটা ছিল ম্যারেজ, দ্বিতীয়টা ডেইলি সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ ওয়ান স্পাউস, তৃতীয়টা লোয়ারিং দ্য গেজ, চোখ নামায় রাখা, চতুর্থ ছিল ড্রেসিং ইন মডেস্ট ক্লোদিং, যেটা বলছেন যে সবাই যদি সুন্নাহ অনুযায়ী লুজ ফিটিং কাপড় ছেলে এবং মেয়ে উভয়ে যদি পরে রাস্তায় থাকতো, অবিচার ব্যবিচার এবং খারাপ কাজ অনেক কমে যেত। এটা আমি নিজেই বুঝি এবং আপনারাও বুঝেন নিশ্চয়ই। এখন ছেলেদের দিকে তাকাইতে পায় না, মেয়েদের কথা বাদ দেন, অনেক সময় নামাজের সামনে একটা ছেলের দিকে তাকাইতে পায় না, কারণ অবভিয়াসলি আমি তো মানুষ, আমার চোখ পড়বে, একটা অড কিছু থাকলে পড়বে না, চোখটাকে জোর করে নামায় রাখতে হয়। অ্যাভয়েড সেক্লুশন, একটা কমন স্পেসে বা একটা নির্জন স্পেসে একা একটা মেয়ের সাথে আছেন, এই অবস্থাতেই পড়বেন না কোনো অবস্থায়। লিমিটিং কন্ট্যাক্ট উইথ দ্য মেম্বার্স অফ অপোজিট সেক্স, কন্ট্যাক্টের লিমিট করবেন, দ্যাট ইনক্লুডস ফোন অ্যান্ড চ্যাট রুম, বলেই দিয়েছেন পরে। তারপরে বলছেন ভলান্টারি, তারপরে আসতেছে ভলান্টারি ফাস্ট মানডে, থার্সডে অ্যান্ড 13, 14, 15 আয়ামবেজ এবং ইসের কি বলে ওই যে সপ্তাহের 2 দিন। তারপরেরটা বলছেন যে অল্টারনেট ডে ফাস্ট করতে বলছেন। এই সব হচ্ছে শরিয়ার টু কন্ট্রোল সেক্স ড্রাইভ। 1 নম্বরটা কিন্তু বলছেন বিয়ে, এবং আমরা যখন বিয়ে বলি তখন
2, 3 or 4ও বলি, তারপরের কন্টিনজেন্সিতে পরে যাবেন, তাই না? কারো হইতে পারে যে একটা ইজ নট এনাফ। বিলবোর্ডের দিকে তাকানোর থেকে তাকে যদি দ্বিতীয় বিয়েটা বাদ দেয়, মানে দ্বিতীয় বিয়েটা যদি হেল্প করে, তার অবশ্যই উচিত দ্বিতীয় বিয়ে করা। অথবা অফিসে অফিস সহকারীর সাথে চিটচ্যাট করা বা সন্ধ্যার পরে একটু ওই বেস্ট ফ্রাইড চিকেনে খাইতে যাওয়ার থেকে যদি আরেকটা বিয়ে তারে প্রিভেন্ট করতে পারতো, তাহলে সেটা ছিল তার বেটার কন্টিনজেন্সি। এটা আর কি। এই কথাটা আমি আরেকবার লিস্টটা পড়ে শুনে এলাম। আমি এই বেস্ট ফ্রাইড চিকেন বলাটা কারণ আছে, আমি জীবনে একদিন খাইছি ওখানে, জীবনে একদিন। তা আমি বুঝলাম যে অফিস টফিস শেষ করে এক দোস্ত আর দোস্তাইন আসছে আর কি, দে আর বোথ ম্যারিড, তারা দুজনে ম্যারিড, এটা বুঝতেছি, বাট দে জাস্ট ওয়ান্ট টু হ্যাভ এ গুড টাইম আর কি। একটু খাওয়া দাওয়া করলো, একটু গুড টাইম, একটু গপ্প সপ্প করলো, মানে খুব হা হা করে হাসি হচ্ছে, গপ্প হচ্ছে। তো এই লোকের ডেফিনেটলি একটা বিয়ে করা দরকার ছিল আর কি। মানে এই যদি তার এন্টারটেনমেন্টের সোর্স হয়ে থাকে, তার আগে তার উচিত ছিল ট্রাই করা আর একটা বিয়া, 2, 3 বা 4, তারপরে। আপনারা আমার কথা অফেন্ডেড হবেন না, এই কথাগুলা কিছুটা খোলাখুলি আলাপ করার দরকার আছে। ওই উট পাখির কথা বলছেন না প্রথম আলো, কথাটা কিন্তু একদম ভুল না। আপনি মাথাটা গুইজা বালুর ভিতরে চিন্তা করতেছেন যে দেয়ার ইজ নো প্রবলেম। ওরা একটা প্রসঙ্গে বলছে, উট পাখির কথা বলছে না, একটা দিত না, ওরা দিতে হলো যে রাস্তায় হাইজেক হইতেছে, আপনি দিকে না তাকায়া মুখটা ঘুরায় নিলেন, উট পাখির মতো মুখ গুজে। আমি আপনাদের বলতেছি, আপনাদের জীবনের সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আপনাকে জাহান্নামী করতে পারে, সিঙ্গেল মোস্ট, যেটার থেকে মানে বহুর মানে সাহাবী শ্রেণীর মানুষও করতে পারেন নাই, মানে যেটাকে অ্যাভয়েড করতে পারেন নাই, সিঙ্গেল মোস্ট ফ্যাক্টর যেটা মানে ছাড়া আর কি, শিরক কুফর এগুলো ছাড়া। ধরে নিলাম আপনারা সবাই তো আলহামদুলিল্লাহ শিরক কুফরের নাই, সালাতো এখানে কারো কাজা হয় আমরা বলতেছি না, সেই পয়েন্টটা নিয়ে আমরা আলাপ করতেছি এবং এটা নিয়ে খোলাখুলি আলাপ হওয়া দরকার আছে। the woman has greater the woman has a greater sexual capacity than a man, and the only thing that prevents women from using this more than men do is intense modesty that Allah gave them as part of their innate human nature. ক্যাপাসিটি, এটা অবশ্য আরেকটা ব্যাপারে চলে গেল। এটা আলোচনার রাখে বা এক্সপ্লেনেশনের রাখে। এটা বই পড়তে পারেন, একটা বই আছে 9 Parts of Desire। আমি অনেক জায়গায় এই বইটার নাম করছি, যদিও অনেকে পছন্দ করেন না বইটা, কিন্তু আমি পড়ছি কারণ এটা আলিজাদের একটা কথা যে আল্লাহ তাআলা ডিজায়ারের 9 ভাগ মেয়েদের দিচ্ছেন আর 1 ভাগ ছেলেদের দিচ্ছেন, কিন্তু তাদেরকে এটার সংযমের এটাও আল্লাহ দিয়ে দিচ্ছেন। দেখবেন আপনি অনেক মানুষকে আমরা দেখছি যে ধরেন একটা ক্রিটিক্যাল এজ, সে 35 অথবা 40-তে হাজব্যান্ড মারা গেছে, বহু মেয়েদেরকে অপ্ট করতে দেখছি যে দে উড নট ম্যারি অ্যাগেন। অপ্ট করতে দেখছি, বলা হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে। আমার বাড়িতেই আছে উদাহরণ, যে মেয়েটার কথা বললাম, আমার আম্মারই ছিল, ওটা আমরা বিয়ে দিচ্ছিলাম ওইখানে, আমাদের ওইখানে, মানে তার হাজব্যান্ড আছে, তার বাচ্চা আছে, সব তো বেশ ইয়াং এজে তার হাজব্যান্ড মারা গেছে। আমরা তাকে একেবারে নির্ভয়ে খোলাখুলি জিজ্ঞেস করছি যে ইউ আর ফ্রি টু ম্যারি অ্যাগেন, এবং আমরা সেটা ব্যবস্থা করব। সে বলছে না, তার বাচ্চাটার জন্য। তার বাচ্চাটা বিয়ে হলে অবভিয়াসলি আমাদের দেশে ইউজুয়ালি আগের ঘরের বাচ্চাটাকে নিয়ে যেতে দেয় না বা তার কাছাকাছি থাকতে পারে না, ইউজুয়ালি, এক্সেপশন আছে। সে বলছে না, আমার যে এই যখন মিডল এজ ছিল, সে মিডল এজ ধরেন হয়তো 38 বা 35, আমার মনে নেই। সে বলছে না, আমি আর বিয়ে করতে চাই না। এটা আল্লাহ তাআলা তাদের ভিতরে দিয়ে দিয়েছেন। এটা আমি আমার ওয়াইফকে মাঝে মাঝে অনেকে কথা বলি বা করি, আমার ওয়াইফ বলে যে তুমি তো একটা ছেলে, তুমি কোনোদিন বুঝবা না মেয়েদের পয়েন্ট অফ ভিউ থেকে যে এটাকে তারা কিভাবে দেখে। আমি বলি যে এ কেন বিয়ে করেনি, ও কেন করলো না বিয়ে, আছে না, ছাড়াছাড়ি হয়েছে বা বিধবা হয়েছেন, অনেক ইয়াং এজে বিধবা হয়েছেন, কেন বিয়ে করেন? তোমাদের ছেলেদের হিসাব আর আমাদের হিসাব এক না, তুমি যেরকম মনে করছো আমরা লাইফটাকে ওইভাবে দেখি না। এই কথাটা আর কি, সোজা কথা উনি বলতেছেন। এরপরে বলতেছেন যে একজন অ্যানথ্রোপোলজিস্টের কথা বলতেছেন, তার একটা বই আছে অ্যানাটমি অফ লাভ, বইয়ের নাম। বলছেন 80% অফ দ্য ওয়ার্ল্ডস কালচার আর পলিজিনিয়াস। ওয়ার্ল্ড কালচারের 80%, 80% হচ্ছে যারা হাজব্যান্ড বা মেলরা একাধিক বিয়ে করবে, এইটা অ্যাকসেপ্টেড। এটা আল্লাহ নেচারে দিয়েছে।
আল্লাহ নেচারে দিয়েছেন। এরপরে উনি আমার ওই বইটার কথা বলছেন, আমার মনে ছিল না, এখানেও আছে ওই বইটা। আমি বিবাহ নারীবাদ যে বইটা, ওই বইটাতে অনেক কোটেশন আছে এই বই থেকে। ব্রেন সেক্স বইটার নাম আপনাদের বললাম, পারলে পড়বেন। অ্যান ময়ের এবং ডেভিড জেসেল দুজনের লেখা আর কি। সেখানে ব্রেন সেক্স বইয়ের কথা আবার বলতেছেন দ্যাট মেন আর বাই নেচার পলিজিনিয়াস অ্যান্ড ওমেন আর বাই নেচার মনোগামাস। বাই নেচার, এটা কিন্তু বইলা অনেকে বলবেন যে এটা বললে তো আপনাদের সুবিধাই হয় না, সেটার ব্যাপারটা তা না। এটা কিন্তু অ্যান ময়ের, যিনি অ্যানে ময়ের বা অ্যান ময়ের, উনি কিন্তু মহিলা, উনি কিন্তু মেয়ে। রিসার্চ সেটাই বলে। হিউম্যান ফিমেলের বেলায় বলে, হিউম্যান মেলের বেলায় বলে। অন্য জায়গায় অন্য হিসাব আছে, নেচারের ভিতর ঠিক উল্টা হিসাবও আছে, কিন্তু এটা আমি হিউম্যান মেল এবং হিউম্যান ফিমেলের ব্যাপারে এইটাই কিন্তু বলে। আমেরিকায় বলে, বাংলাদেশেও বলে, সারা দুনিয়ায় বলে। যখন আপনি অনেস্টলি বলবেন। কিন্তু ফেমিনিজম বা ছেলে মেয়ে ইকুয়াল, এটা কিন্তু একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। এটা পলিটিক্যাল স্টেটমেন্ট হওয়াতে এইটার এগেনস্টে কথা বললে আপনি অস্পৃশ্য হয়ে যাবেন, বা আপনি একদম সেকেলে আপনি একটা গেয়ভূত হয়ে যাবেন যদি আপনি বলেন যে না না না, মানে ছেলের আর মেয়ের নেচার আলাদা, ছেলেকে আল্লাহ এইভাবে বানাইছেন, মেয়েকে আপনাকে একটা গেয়ভূত বানায় দিবে। বাট এটা হলো একটা পলিটিক্যাল ব্যাপার, এটা কিন্তু সায়েন্সের ব্যাপার না। ঠিক যেমন হলোকাস্ট একটা পলিটিক্যাল ব্যাপার। হলোকাস্টে কি হয়েছিল না হয়েছিল এটা নিয়ে আপনি কথা বলা মানেই হলো যে আপনি কিন্তু গেয়ভূত, এবং আপনি অ্যান্টিসেমেটিক, এবং আপনি পলিটিক্যালি ইনকারেক্ট। আপনি যদি প্রশ্ন তুলেন, আমার দেশে সেম জিনিস হয়েছে। এখন আমার দেশে কিছু কিছু জিনিসের প্রশ্ন তুললে সাথে সাথে আপনি স্বাধীনতার বিপক্ষের শক্তি হয়ে যাবেন, অথবা আপনি রাজাকার, অথবা আলবদর, যাই হোক। আপনার বাবা মুক্তিযুদ্ধে মারা গেছে তো কি হয়েছে, মানে ইট ডাজন্ট ম্যাটার আর কি, বুঝছেন না। আজ কালকে দেখলাম কাদের সিদ্দিকী শ্বাস ছাড়ছে। হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল দুইজনই ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেন, কেউ মুক্তিযুদ্ধে যান নাই। তারা এখন মুক্তিযুদ্ধের তাজ মাথায় নিয়ে ঘুরে বেড়ান, আর আমরা এখন রাজাকার হয়ে যাচ্ছি। মানে এই ধরনের স্টেটমেন্ট আর কি একটা। হুমায়ুন আহমেদের বাপ চাকরি করছে এবং তারা ইউনিভার্সিটির স্টুডেন্টই ছিলেন, তারা কেউ মুক্তিযুদ্ধে যান নাই আর কি তখন। কিন্তু মুক্তিযুদ্ধের পরবর্তী সময় লেখালেখি করে ওনারা দে হ্যাভ বিকাম গ্রেটার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দেন কাদের সিদ্দিকী। এটাই কাদের সিদ্দিকীর কথা আর কি। যাই হোক, আমার কথা হচ্ছে কাদের সিদ্দিকী এই কথাগুলো 10 বছর আগে বলেন নাই আর কি। সেটা হলো আরেকটা কথা, যে এই কথাগুলো 10 বছর আগেও তো উনি জানতেন, নাকি আজকেই জানলেন প্রথম? মখা আলমগীর বা জানিয়ে উনি কথা বলছেন পরে, এগুলো তো উনি 10 বছর আগেও জানতেন, কিন্তু তখন কিন্তু বলেন নাই। আজকে উনি রং ফুটে বা রং সাইড অফ দ্য লাইনে থাকাতে আজকে ওনার বিরুদ্ধে বাইরে আসতেছে। এটা হলো পলিটিক্সের মুনাফিকি। পলিটিক্স এটা মুনাফিকি আছে না, নিফাক। এটা হলো পলিটিক্সের মুনাফিকি। ইউ সে সামথিং ওয়েন ইট গোজ ইন ইয়োর ফেভার। যখন আপনি এটাকে কাজে লাগাইতেছেন তখন আপনি একটা কথা বলেন। আপনি তো এটা তো 40 বছর ধরে জানেন না? হুমায়ুন আহমেদের বাপ তো 40 বছর আগে, কত বছর হয়েছে স্বাধীনতার আমাদের? 40-এরও বেশি না? তখন চাকরি করছে না, আপনি একদিন বলেন নাই কেন? মখা আলমগীরের কথা আপনি যখন আওয়ামী লীগের হত্যা করতেছিলেন তখন তো একদিনও বলেন নাই। কবির চৌধুরীর কথা তো বলেন নাই, শামসুর রহমানের কথা তো তখন বলেন নাই। এটা হচ্ছে ব্যাপার আর কি। পলিটিক্সে এগুলা জায়েজ আছে, আমাদের জন্য, মুসলিমদের জন্য এটা জায়েজ না। আমাদের কিন্তু সত্যের সাক্ষ্য দেওয়া উচিত, ইভেন ইফ ইট গোজ এগেনস্ট ইউ। যে আমাদের এগেনস্টে আমার স্ট্যান্ডটা আমি অনেকবার এক্সপ্লেন করছি, আমার স্ট্যান্ডটা কিন্তু ওইখানে, সত্যের সাক্ষ্য দেয় নাই তারা। আমি সারা জীবন বলে যাব এটা। কিন্তু তারা কি আমার ভাই? তারা ওই আগে একদিন বলছি না যে ক্লোজার টু মি দেন মেনি অফ দ্য হুমায়ুন আজাদ সেন, হুমায়ুন আহমেদ সেন, জাফর ইকবাল, অফকোর্স এদের চেয়ে ক্লোজার। আমি তো আগেই বলছি যে ওই বিয়ারিংয়ের চাক্কায় করে যে পা কাটা ফকির মসজিদের সামনে বিয়ারিংয়ের চাক্কা কাঠের গাড়িতে গিয়ে ভিক্ষা করে, সে জাফর ইকবালের চেয়ে ক্লোজার আমার কাছে, কারণ সে আমার ব্রাদার ইন ইসলাম। জাফর ইকবাল আমার ব্রাদার ইন ইসলাম না, সেটা আলাদা কথা। কিন্তু তাই বলে মানে আমরা বলতে সত্যের সাক্ষ্য দিব আমরা ইনশাল্লাহ সবসময়। একটা হাদিস পড়বো আবুজার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাম কম্পেনিয়ন্স, কিছু সাহাবীরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ও মেসেঞ্জার অফ আল্লাহ, দ্য রিচ হ্যাভ টেকেন অ্যাওয়ে অল দ্য রিওয়ার্ডস, they observe the prayer as we do, and they keep the fast as we do, they give charity from their surplus riches. বললেন যে বড় লোক হলে তো সুবিধা, আর তো বাকি সব আমাদের মতোই করে, নামাজ আমাদের মতো পড়ে, রোজা আমাদের মতো করে, কিন্তু অনেক সাদাকা করে, বিকজ তারা অনেক পয়সা আছে, অনেক হজ করে বা অনেকেই করে, এরকম বললেন। আর এটা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাজ আল্লাহ নট প্রেসক্রাইবড ইউ এ কোর্স টু ফলো by which you can also do charity? তোমাদেরকে আল্লাহ বলে দেন নাই যে এই পথ অবলম্বন করলে বা এই পন্থা অবলম্বন করলে তোমরাও তাদের সমান সাদাকা করতে পারো? Verily, every time you say subhanallah, there is a charity. প্রত্যেকবার তুমি সুবহানাল্লাহ বলতেছো, সাদাকার সওয়াব পাচ্ছ তুমি। Every time you say আল্লাহু আকবার, সাদাকার সওয়াব পাচ্ছ তুমি। এরকম বলে লাস্টে কি বললেন? Having sexual intercourse with your wife is a charity.
বউয়ের সাথে মিলিত হওয়াটাও একটা চ্যারিটি, সাদাকা, ভেরি ইম্পর্টেন্ট। আপনার মানে এই জিনিসটা বললাম না যে সিঙ্গল মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা ওই শিরক কুফরের পরে আর কি। আপনাকে যদি ধরে নেই আমি আপনার প্র্যাকটিসিং, নামাজ পড়া, মানে আর সব ঠিক আছে মুসলিম, সিঙ্গল মোস্ট ফ্যাক্টর যেটা আপনাকে রিস্ক আছে আপনার, যেটাতে আপনি জাহান্নামী হবেন, ইজ দিস, আপনার ম্যারিটাল রিলেশন বা আপনার এই সাইডটা, এই সাইড অফ ইউর লাইফ, লিবিডো বেসড যে সাইড অফ আপনার যে লাইফের যে অংশ। The company said to messenger of, company said, O messenger of Allah, is there a reward for him among us who satisfies his sexual passion? মানে নিজের প্যাশনই তো সেই করলো, নিজের আবেগটাকে সে প্রশমিত করলো, নিজের ইচ্ছাটাকে সে চরিতার্থ করলো, বৈধ ইচ্ছা, হালাল। গতদিন আমরা কি পড়ছি একটা জিনিস, একটা মেয়ের সিঙ্গল মোস্ট অব্লিগেশন ইন ম্যারেজ হচ্ছে সে নিজেকে তার হাজব্যান্ডের কাছে সেক্সুয়ালি অ্যাভেলেবল রাখবে, আন্ডার অল সার্কামস্টেন্সেস এক্সেপ্ট ফর ইবাদত। এটা নিয়ে কিন্তু আমাদের দিনী সার্কেলে এক মেয়ে তার হাজব্যান্ডকে প্রশ্ন করছে যে আমার যদি ইচ্ছা না করে এটা রেপ হবে না? নজবিল্লাহ। হাজব্যান্ড ওয়াইফের ভিতর এই রিলেশন থাকবে যে এইরকম যদি একটা এক্সেপশনই হয় তাহলে হাজব্যান্ড সেটা বুঝবে। হইতে পারে একটা, আমার মাইগ্রেনের মাথা ব্যথা আছে, ওয়াইফের ট্রিমেন্ডাস মাইগ্রেন, নিশ্চয়ই সে হাজব্যান্ড সেটা বুঝবে। আর যদি তারপরেও হাজব্যান্ডের সেটা হয়, দিস ওয়াইফ শুড কনসিডার সেকেন্ড ওয়াইফ ফর হিজ হাজব্যান্ড, তাই না? ফর হার হাজব্যান্ড, ফর হিম, তাই না? কি বলেন আপনারা? দ্বিমত আছে নাকি? একটু বলেন তো কেউ। পাবেল, তুমি তো আতের শ্রেণীর মানুষ, একটু বলো দেখি দ্বিমত আছে নাকি, বল। আর পিছনে আসিফ মাহমুদের হাসিটা অনেক কেমন হাসি, আমি এটার পাইতেছি না। দ্বিমত আছে? এইটাই যদি কোনো ওয়াইফ বলে যে আমার মাইগ্রেন 365 ডেজের ভিতরে অন্তত 150 ডেজ আমার মাইগ্রেনই থাকে, তার উচিত না অন্যটা চিন্তা করা? অবশ্যই উচিত চিন্তা করা। এইখানে উইকটার ভিতর আসতেছে, কিন্তু সে এটা বলবে না আই এম নট ইন এ মুড। ওয়েস্টার্ন লাইফের এই মুডটা তার থাকতে হবে, এটা তার আগের থেকে বুঝতে হবে যে মুডটা হচ্ছে তার পার্ট অফ মুড কি করে থাকবে সেটা সে ব্যবস্থা করবে, কোথায় গ্যাপ আছে এটা সে আলোচনা করবে, অসুস্থতা হলে সে সারাই তুলবে। তার যদি কোনো ডেফিসিয়েন্সি থাকে তাহলে সে সেকেন্ড, থার্ড, ফোর্থ ওয়াইফের অপশনে যাবে, মহিলার যদি নিজের কোনো ডেফিসিয়েন্সি থাকে। কিন্তু তারপরেও সেটা বলবে না যে এটা রেপ বা এটা এটা ওয়েস্টার্ন ফেমিনিজম থেকে শিখা কথা সে বলবে না। সিঙ্গল মোস্ট অব্লিগেশন বলছেন এটা, বাকিগুলো নিয়ে ডিসপিউট আছে স্কলারদের ভিতরে। রানতে বাধ্য কিনা, বাচ্চা পালতে বাধ্য কিনা, এগুলো নিয়ে খিলাফ আছে। এই একটা নিয়ে কারো কোনো খিলাফ নাই যে যখন হাজব্যান্ড চাবে তখন তার অ্যাভেলেবল হইতে হবে, যখন চাবে সে, এক্সেপ্ট ফর ইবাদত, ফরজ রোজা, ফরজ সালাত, সেটা অন্য কথা, যখন চাবে তখন, অথবা যে সময় আল্লাহ হারাম করছেন, যে সময় আল্লাহ এই ব্যাপারটাকে হারাম করছেন সেই সময় ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন যে একটা লোক তার বাসনা চরিতার্থ করলো, তাতেও কি তার চ্যারিটি হবে? আল্লাহ রাসূল তাদেরকে বললেন, টেল মি ইফ হি ওয়ার টু ডিভোট ইট টু সামথিং ফরবিডেন, সে যদি কোনো হারাম পথে তার বাসনা চরিতার্থ করত, উড ইট নট বি এ সিন অন হিজ পার্ট, তাহলে কি তার গুনাহ হইতো না? আল্লাহ অনুমোদন করেন না এরকম যদি একটা পন্থায় সে এটা করতো তাহলে গুনাহ হইতো না? তখন তারা বললেন যে হ্যাঁ হইতো, বা মানে অটোমেটিক্যালি এটা আনসার ইয়েস। সিমিলারলি ইফ হি ওয়ার টু ডিভোট ইট টু সামথিং লফুল হি শুড হ্যাভ এ রিওয়ার্ড, যেহেতু সে লফুলের ভিতরে নিজেকে রাখতেছে সেই জন্য তার রিওয়ার্ডটা প্রাপ্য। ইভেন দো সে নিজেকে নিজের বাসনা চরিতার্থ করতেছে, কিন্তু সেই জন্য তার একটা প্রাপ্য আছে। অনেক চিন্তার ব্যাপার আছে, কিন্তু এগুলো হাসির ব্যাপার না, অনেক চিন্তার ব্যাপার। এবং যখন আমি ওই যে আগে বললাম যে আব্বাকে যদি একটা আবদার করতে হয়, তাহলে আপনারা যারা বিয়ে করেন তাদেরকে আমি শিখাই দিলাম যে আগে বলবেন যে আব্বা আমি যদি তোমার কাছে আজকে 5 লাখ টাকা যাই তুমি আমার দিবা না? ধরো আমি এসব বললাম যে এই 5 লাখ টাকা না হলে আমি জাহান্নামী হয়ে যাবো, তুমি দিবা না? আব্বা বললে নিশ্চয়ই। এইভাবে আগে কথা নিয়ে নিবেন আব্বার কাছ থেকে, নিশ্চয়ই তোর লেগে তো আমার এগুলো খাবে কে? তারপর আব্বা আমি তো জাহান্নামী হয়ে যেতেছি। 5 লাখ টাকাতে জাহান্নাম অনেক বড় জিনিস, অনেক 5 লাখ টাকাতে যে ড্যামেজ করা যায় বা তার জাহান্নামটা অনেক বড় না। ইউ ক্যানট অ্যাভয়েড গোয়িং টু জাহান্নাম বাই 5 লাখ, পারবেন না কেউ। তাহলে আব্বা তুমি আমার এখানে হেল্প করো, আমি শিখাই দিলাম। সুন্দর করে বলবেন আব্বাকে, বিরক্ত করবেন না, বলবেন যে আব্বা আমার কিন্তু কোথাও কোনো পছন্দ নাই। আগে এটা বলবেন, মানে সেকেন্ড ফেজে গিয়া আগে বুঝাই দিবেন আমি কিন্তু কাউকে ভালোবাসি না, কোনো প্রেম প্রীতি নাই আমার আব্বা, এটা আমি আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, আমার নিজের হেফাজতের জন্য কইতেছি। আগে ক্লিয়ার করে নেবেন, কিন্তু আগে এটা বলে নেবেন যে আজকে যদি ধরো তোমার ছেলে এমন একটা বিপদে পড়ে যে তাকে পুলিশে ধরে নিয়ে যাবে, হ্যাঁ পুলিশে ধরে নিয়ে যায়, কি করবে? হাজতে দিবে, তুমি 5 লাখ টাকা খরচ করবে না? আব্বা বলে নিশ্চয়ই।
সম্পদ কিসের জন্য আছে? বলে আব্বা পুলিশে জেলে নিলে কি হয়, দুইটা দৌড়া মারে, দুইটা ব্যাত মারে, লক্ষ কোটি বৎসর জাহান্নামের আগুনের যেসব বর্ণনা আছে, 1 সেকেন্ডের বিনিময়ে মানুষ পৃথিবী এবং পৃথিবীতে যা আছে তা বিলাই দিবে, দিতে রাজি হবে বা চাইবে মানুষ যে আল্লাহ 1 সেকেন্ড থেকে মুক্তি দাও, পৃথিবী এবং পৃথিবী আমার যদি হয়ে থাকে আর পৃথিবীতে যা আছে সব আমি দিয়ে দিতে রাজি। তো সেইখানে বলবেন যে আব্বা ওইটার থেকে কি তুমি 5 লাখ টাকার মানে ওইটার থেকে বড় না এটা, তুমি আমার এই কাজটা করে দাও, যে 5 লাখও লাগবে না তোমার, আমি এমন খুঁজে বাইর করবো খালি ওই খেজুর দিয়ে হয়ে যাবে কাজ, কিন্তু তোমার ঘরে একটা এক্সট্রা প্লেট পড়বে এইটুকুই, ফর ফিউ ইয়ার্স, 2 বছর 3 বছরের জন্য পড়বে, যতদিন আমি কিছু একটা হয়ে বাইরে দিচ্ছি না, নিজের উপার্জন নিজে করতেছি না, কিন্তু আমারে তুমি করতে পারে। আমি কি অপু ভুল বললাম নাকি? হ্যাঁ না, অপুর আব্বা কিন্তু অপুর বিয়ে করাইতে গেছে, উনি কিন্তু এই প্রস্তাবটা দিচ্ছে ফার্স্ট, কিন্তু উনি বলছে এই মেয়েটা যার সাথে অপুর বিয়ে হয়েছে উনি কিন্তু আমাকে বলছে যে ওর সিভিটা দিয়ে, কনভার্সনে ছিল তো, কনভার্সন থেকে উনি খুব ইমোশনাল হয়ে উনি বলছে ওর সিভিটা দিয়ে আমাকে, নিজের ছেলের জন্য বলছে। তখন আপনি কি আর্ন করতে শুরু করছেন না? আর্ন করতে শুরু করছে অবশ্য তখন, কিন্তু আপনারা যদি আর্ন করতে শুরু না করে থাকেন এটা কোনো ব্যাপারই না। আমি আমার ছেলেকে বিয়ে দিয়েছি যখন সে আর্ন করে নেই, এটা কোনো ব্যাপারই না। জাস্ট ধরবেন যে ঘরে একটা কাজের মানুষ এক্সট্রা আছে, থাকে না আমাদের, কাজের মানুষ থাকলে একটা খাওয়াই না আমরা, মেয়েটাকে কাজের মানুষ হিসেবে ট্রিট করবেন, আমি সেটা বলতেছি না। আপনি প্লেটটার কথা যখন চিন্তা করবেন, কি যাবে আপনার খাওয়ার, একটা প্লেট যাবে, একটা এক্সট্রা প্লেট পড়বে, আর একটা হয়তো রুম আলাদা করে দিতে হইতে পারে তাদের, এটা এমন কোনো কষ্টেরই না, এমন কোনো কষ্ট না। কিন্তু যার ড্যামেজটা যার হবে, তার যে রিস্ক ফ্যাক্টরগুলা কত বড়, এটা যদি চিন্তা করেন এটা কিছুই না। আমরা আজকের জন্য শেষ করে দিই এখানে। অব্লিগেশন টুয়ার্ডস ওয়ান্স হাজব্যান্ড আসতেছে। পয়লা কিন্তু কাইন্ডনেসের কথা বললেন, মেয়েদেরকে আমরা কাইন্ডলি ট্রিট করবো, তাদেরকে কাইন্ডলি করবো, এটা নিয়ে ছিল এই সাবহেডিংটা। সামনেরটা হচ্ছে অব্লিগেশন টুয়ার্ডস ওয়ান্স হাজব্যান্ড, মেয়েদের অব্লিগেশন টুয়ার্ডস হাজব্যান্ড। আগের দিন শর্টকাটে বলে গেছেন, এখানে একটু হাদিস দিয়ে ডিটেলস বলবেন, আমরা ইনশাআল্লাহ নেক্সট দিনই করবো। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা গভীরভাবে চিন্তা করবেন, বাবা মার সাথে একটা সম্পর্ক গড়ে তুলবেন, যাতে বাবা মারা আপনাদেরকে বোঝেন, আপনারা তাদেরকে বোঝেন। এবং এটা শুধু একটা ফ্যামিলিতে না, এটা গ্রেটেস্ট সোসাইটিতে এটা একটা চলে আসা উচিত, যে আলটিমেটলি সৌদি সোসাইটির মতো দেখবেন যে 3 জেনারেশন 4 জেনারেশন একসাথে মসজিদে যাচ্ছে, একসাথে করতেছে, ওইরকম যেন আমাদের ভিতর চলে আসে জিনিসটা, যে এটা খুব ন্যাচারাল একটা জিনিস, যে বাবারও নাতি আছে, ছেলেরও নাতি আছে। ওই যে ইসের কথা বললাম না, একজনের কথা বলতাম না, আব্দুর রাজ্জাক আব্বাদ আর মহসিন আল আব্বাদ। আব্দুর রাজ্জাক আব্বাদ মদিনা ইউনিভার্সিটির টিচার, ওনার বই পড়তেছে আমরা শান্তিনগর হালাকায়। তো উনি ওনার হালাকা শেষ করে ছেলে সহ উনি নিজে সহ বাকি সবাই গিয়ে বসে বাপের হালাকায়। এখন বাপেরও নাতি আছে, তারও নাতি আছে, বুঝছেন না? মানে এরকম হবে সোসাইটিটা, অসুবিধা কি? বাপেরও নাতি আছে, তারও নাতি আছে। আমাকে যদি আল্লাহ একটু হায়াত দেন, আমিও দেখে যেতে পারবো, আমার মানে কি বলে, আমার ছেলের নাতি দেখে যেতে পারবো অল্প কিছুদিন, জাস্ট রাউন্ড দ্য কর্নার। ইব্রাহিমের বয়স এখন 11, আমাকে যদি জিজ্ঞেস করে আমি তো 15তে বলবো বিয়ে দিতে, আমাকে যদি জিজ্ঞেস করে দেয়, আর তারা যদি করে তাহলে বায়োলজিক্যালি অলরেডি তার 11 বছর বয়সে তার গলা ভাঙতে শুরু করছে ইব্রাহিমের। এটা এখন জাস্ট 11 বছর, এপ্রিল মে জুন জুলাই আগস্ট 4 মাস, 11 বছর 4 মাসের বয়স। আজকাল বাচ্চাদের বললাম না যে আগায় আসছে অনেকটা, পিউবার্টি বা এটা একটা চেঞ্জ আসছে, গ্লোবাল চেঞ্জ আসছে খাওয়া দাওয়ার জন্য বা অন্য অ্যাটমসফিয়ার যাই বলেন, তা তো গলা ভাঙতে শুরু করছে। 11 বছর 4 মাস তার বয়স, 15 বছরে তার বিয়ে ভেরি মাচ ভ্যালিড আর কি, তাই না? না হাসার কিছু না এখানে। আমাকে যদি জিজ্ঞেস করে আমি বলবো ইয়েস, তারা কি করবে সেটা তারা জানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।